আপনারা কি ভাববেন যদি আপনার জীবনে সবকিছু শুধু আপনার ভাগ্যের জন্যই ঠিকঠাক ঘটে যায়? আজ আমরা আলোচনা করব সাধারণ একজন ব্যাংক কর্মচারীর একটি রহস্যময় এবং রোমাঞ্চকর গল্প। এটি এমন এক মানুষের কাহিনী যে কিনা একাই পুরো ব্যাংকিং সিস্টেমকে বোকা বানিয়ে ফেলেছে তার মাস্টারমাইন্ড প্ল্যানের মাধ্যমে। আজ আমরা জানবো একটি সাধারণ মানুষ বারবার সমাজের কাছে অপদস্থ হওয়ার পর শেষ পর্যন্ত ভাগ্যের উপর ভরসা করে বসে না থেকে তার ভাগ্য নিজেই লেখে এবং রাতারাতি কোটিপতি হয়ে যায়, এরকম এক রহস্যময় সিনেমার গল্প সম্পর্কে যার নাম লাকি ভাস্কর। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ছবিটি শুরুতে আমরা দেখি ভাস্কর কুমার নামক একজন ব্যক্তি, যিনি ভোরবেলা জগিং করছিলেন। জগিং করতে করতে তিনি আমাদেরকে হর্ষদ মেহতা নামক একজন ব্যক্তি সম্পর্কে জানাচ্ছিলেন। এরপর জগিং শেষ করে যখন তিনি ফিরছিলেন, ঠিক তখনই সেখানে গাড়িতে করে আসা কয়েকজন লোক ভাস্করের রাস্তা আটকে দাঁড়ায়। সেখানে উপস্থিত সিবিআই থেকে ইনভেস্টিগেশন করতে আসা লক্ষণ রাও ভাস্করকে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তাকে ইনকোয়ারি করার জন্য মাগদা নামক একটি ব্যাংকে নিয়ে যায়। এই ব্যাংকে মূলত ভাস্কর চাকরি করত। গত 2 দিন আগে সে এই ব্যাংক থেকে রিজাইন দিয়েছে। এরপর ভাস্কর লক্ষণ রাওকে জিজ্ঞেস করে তার অপরাধ কি। তখন লক্ষণ রাও ভাস্করকে বলে, তোমার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে, যেমন ব্যাংকের ফান্ড মিসইউজ করা, সিকিউরিটি সহ ব্যাংকের রিসিপ্ট ফ্রড করা। একথা শুনে ভাস্কর আর কিছু বলে না। ঠিক ওই সময় ভাস্করের স্ত্রী সুমতি ভাস্করকে ফোন দিয়ে বলে, কিছু লোক এসেছে আমাদের বাড়িতে সার্চ করার জন্য। ভাস্কর তখন তার স্ত্রীকে বলে, তুমি ওদেরকে ওদের কাজ করতে দাও। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখি সাল 1989। ভাস্কর মাগদা নামক একটি ব্যাংকে ক্যাশিয়ারের চাকরি করত। তার বেতন ছিল 6,000 টাকা এবং তার 36,000 টাকার ঋণও ছিল। ভাস্কর তার চাকরির ক্ষেত্রে খুবই ডেডিকেটেড ছিলেন। সে খুবই নিষ্ঠা এবং পরিশ্রমের সহিত তার সকল দায়িত্ব সঠিকভাবে পালন করতেন, যার ফলে গত 3 বছর যাবৎ সে বেস্ট এমপ্লয়ি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। আগামী 1 মাস পর তার ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার পদে কর্মরত আতিশ রিটায়ার করবেন এবং সে এটিও আশা করছিল যে সে এই পদটিতে প্রমোশন পাবেন। যেহেতু 19 দশকে কম্পিউটারের অতটা ব্যবহার হতো না, তাই সবকিছুর হিসাব হাতে কলমে রাখতে হতো। ভাস্কর এই সমস্ত হিসাবগুলো রাখত এবং মাস শেষে সেগুলো কম্পিউটারে ইনপুট করত। পরবর্তীতে 6 মাস পর পর সেগুলো রিজার্ভ ব্যাংকে সাবমিট করত। এরপর আমরা দেখি ভাস্কর একটি গাড়ির সামনে দাঁড়িয়ে গাড়িটার দিকে তাকিয়েছিল। ভাস্করের মারুতি 800 মডেলের এই গাড়িটি খুবই পছন্দের ছিল, যেটি ব্যাংকের সম্পত্তি। গাড়িটার মালিক এটার লোন শোধ করতে পারেনি দেখে ব্যাংক সে গাড়িটা তুলে নিয়ে এসেছে। এরপর আমরা দেখি ভাস্করের বন্ধু সাম্বাকে। সাম্বা এবং ভাস্কর একই সাথে 10ম শ্রেণী পর্যন্ত পড়েছে। ভাস্কর পাশ করে ক্যাশিয়ার হয়ে গেলেও সাম্বা আর 10ম শ্রেণী পাশ করতে পারেনি, যার ফলে সে ওই ব্যাংকের পিয়ন হিসেবেই কাজ করে। এরপর আমরা দেখি ভাস্করের আরো একটি সাইড বিজনেস রয়েছে। যারা ব্যাংকে ঠিকভাবে চেক জমা দিতে পারে না এবং ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খুলতে আসে, তাদেরকে সে সাহায্য করে এবং তার বিনিময়ে ভাস্কর অল্প কিছু ইনকামও করে। এরপর ভাস্করের কাছে অ্যান্টনি নামের একজন লোক আসে আর ফর্ম পূরণ করতে দিয়ে 2 লাখ টাকা লোনের জন্য আবেদন করতে বলে। তবে অ্যান্টনি সিকিউরিটি পারপাসে তেমন কোনো দলিল বা কিছুই দেখাতে পারে না। এক পর্যায়ে সে তার পোর্টের ট্রেডিং লাইসেন্স দেখায়। এই কাগজ দিয়ে তো লোন ওঠানো সম্ভব নয়, তাই ভাস্কর তাকে না করে দেয়। কাজ শেষ করে ভাস্কর বাড়ি ফেরার সময় তার কলোনির ভেতর দিয়ে যাচ্ছিল। ওই সময়ে অনেক মানুষ ভাস্করের দিকে বিরক্তিভাবে তাকিয়েছিল, তার কারণ তারা সবাই ভাস্করের কাছে টাকা পেত। ভাস্কর অবশ্য তাদের আজ দেব কাল দেব বলে কোনো রকমে দাবিয়ে রাখত। এরপর ভাস্কর বাড়িতে পৌঁছায়। ভাস্করের বাড়িতে তার ছোট ভাই ইঞ্জিনিয়ার হওয়ার জন্য প্রচুর চেষ্টা করছে। তার ছোট বোন টাইম পাস করার জন্য ডিগ্রি কলেজে ভর্তি হয়েছে। ভাস্করের মা ছোটবেলাতেই মারা গিয়েছেন। তার বাবা প্রহ্লাদ কুমার, যিনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন, রিটায়ারমেন্টের পরে বন্ধুদের সাথে ব্যবসা শুরু করেন, কিন্তু ওনার বন্ধু ওনাকে ধোকা দিয়ে সব টাকা মেরে দেয়। সেই থেকে উনি আর কারোর সাথে সেভাবে কথা বলেন না, ঘর থেকেও বের হন না। এরপর আমাদেরকে ভাস্করের স্ত্রীকে দেখানো হয়, যার স্বপ্ন রয়েছে ভবিষ্যতে সে হোম ফুডের একটা বিজনেস করবে। ভাস্করের একটি ছেলেও রয়েছে, যার নাম কার্তিক। এরপর আমরা দেখি ভাস্কর তার শালার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন তার স্ত্রী তাকে বলে কোনো একটা গিফট নিয়ে যাওয়া উচিত, কিন্তু ওই সময় ভাস্করের কাছে গিফট কেনার মতো টাকা ছিল না। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি তারা সেই অনুষ্ঠানে গিয়েছে এবং কার্তিকের পছন্দের একটি খেলনা সুমতি তার ভাইয়ের ছেলেকে গিফট করেছে। ভাস্কর গরিব ছিল বলে শ্বশুর বাড়িতেও সে কোনো সম্মান পেত না। এরপর সুমতির মা তাকে বলে, তুই ওই ছেলেকে ছেড়ে দিয়ে কার্তিককে নিয়ে আমাদের বাসায় চলে আয়, তোর ভাই তোকে আরো ভালো জায়গায় বিয়ে দেবে। এই কথাটি শুনে সুমতি খুব রেগে যায়। বাইরে গিয়ে দেখে সুমতির ভাবি বাচ্চাদের কেক দিচ্ছিল, সেখানে কার্তিকও ছিল। সে কার্তিককে একটা ছোট পিস দেয়। কার্তিক একটা বড় পিস চাইলে সে কার্তিককে বলে, তুমি এতটুকুই ডিজার্ভ করো। আড়াল থেকে দৃশ্যটা দেখার পর সুমতি খুব রেগে যায় এবং সে তখন কার্তিক আর ভাস্করকে নিয়ে সেখান থেকে চলে যায়।
এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি অ্যান্টনি নামের ওই ব্যক্তিটি পুনরায় ভাস্করের কাছে এসেছে লোনের জন্য, কিন্তু তার কাছে বন্ধক রাখার মতো কিছু না থাকায় ভাস্কর তাকে লোন দিতে মানা করে। তবুও লোকটা ভাস্করের পিছুই ছাড়ছিল না। ভাস্কর তখন তার অফিসের পিয়ন সাম্বাকে বলে এই লোকটাকে পাঠিয়ে দিতে, কিন্তু সাম্বাও তখন ভাস্করকে বলে অ্যান্টনিকে হেল্প করার জন্য। তখন অ্যান্টনি ভাস্করকে বলে তার ইলেকট্রনিক পার্টস এর বিজনেস আছে, সে মালয়েশিয়া থেকে 30টি টিভি আনিয়েছিল, এগুলোর দাম 2.5 লাখ টাকা। সে 50,000 টাকা অ্যাডভান্স করেছিল এবং বাকি টাকা মাল ডেলিভারি পাওয়ার পর দেওয়ার কথা ছিল, কিন্তু অ্যান্টনিকে যারা টাকা দিতে চেয়েছিল মাল আসার পর তারা তাকে টাকা দেয়নি, যার ফলে সেই 30টি টিভি পোর্টের ইনচার্জ আটকে রেখেছে এবং অ্যান্টনিকে 1 সপ্তাহ সময় দিয়েছে। যদি 1 সপ্তাহের মধ্যে সে টাকা না দিতে পারে তাহলে সেগুলো তারা নিলামে বিক্রি করে দেবে। অ্যান্টনি ভাস্করকে বলে সে যদি 2 লাখ টাকা ম্যানেজ করে দেয় তাহলে টিভিগুলো বিক্রি করে লাভের একটা অংশ ভাস্করকে দেবে। ভাস্কর অ্যান্টনির এই প্রস্তাবে হ্যাঁ না কিছুই বলে না, সে ভেবে দেখবে। কথা বলে সে অ্যান্টনিকে পাঠিয়ে দেয়। পরের দিন সকালে ভাস্কর যখন অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল তখন তার এক পাওনাদার যার নাম পাটেল তার রাস্তা আটকায়, যিনি ভাস্করের কাছে 10,000 টাকা পেতেন। সে ভাস্করের সাথে খুব খারাপ ব্যবহার করে এবং ভাস্করের কাছে কোনো টাকা না পেয়ে তাকে অপমান করে তার স্কুটিটা নিয়ে যায়। পকেটে টাকা না থাকায় ভাস্কর দৌড়ে অফিসে যায়। অফিসে গিয়ে সে দেখতে পায় যেই প্রমোশনটা তার পাওয়ার কথা ছিল সেই প্রমোশনটা সুধীর নামের একজন পেয়ে গিয়েছে। এটা দেখে ভাস্কর খুবই আপসেট হয়ে যায়। এরপর তার বন্ধু সাম্বা ভাস্করকে একটি লেটার দেখায় যেখানে তার অফিসের এজিএম সুধীরের কাছে টাকা খেয়ে তার নাম জিএম এর কাছে সাজেস্ট করেছিল, সেখানে ভাস্করের নামই ছিল না। ভাস্কর এই বিষয়টি জানতে পেরে খুবই রেগে যায় এবং সোজা এজিএম এর কাছে গিয়ে সে তার সাথে রাগারাগি করতে শুরু করে। তখন এজিএম ও রেগে গিয়ে ভাস্করকে বলে তুমি যে চাকরির পাশাপাশি বাইরে ক্যাফেতে সাইড বিজনেস করো, মানুষের কাছে টাকা খাও, এটা তিনি জানেন এবং তিনি এই বিষয়টা জিএম স্যারের কাছে কমপ্লেন করবে বলে ভাস্করকে ভয় দেখান। এটা শুনে ভাস্কর ভয় পেয়ে যায়। সে জিএম এর হাত পা ধরে কান্নাকাটি করতে শুরু করে এবং অফিসের সকলেও তার ব্যাপারে সুপারিশ করে। পরবর্তীতে এজিএম ভাস্করকে মাফ করে দেয়। এরপর ভাস্কর নিজেকে শান্ত করে আবারও কাজে নেমে পড়ে। কাজ শেষে বাইরে বের হলেই দেখতে পায় তার পছন্দের গাড়িটা আজকে সেই এজিএম স্যার তার বউকে গিফট দেওয়ার জন্য ব্যাংক থেকে নিয়েছে। ভাস্কর আবারও বলে আজকে যা হয়েছে তার জন্য আমি খুবই ক্ষমা প্রার্থী। তখন এজিএম স্যার বলে আরে আমি তো এসব কখন ভুলে গিয়েছি, তুইও ভুলে যা। এরপর আমরা দেখি সাম্বা ও ভাস্কর হোটেলে বসেছিল, সেখানে অ্যান্টনি আসে। ভাস্কর অ্যান্টনিকে 2 লাখ টাকার 2টি বান্ডেল তুলে দেয় এবং বলে এই টাকা থেকে যতটা প্রফিট হবে তার 20% আমাদের দিতে হবে, অর্ধেক আমার বন্ধুকে, বাকি অর্ধেক আমাকে। অ্যান্টনি টাকা হাতে পেয়ে ফোন করার জন্য সাইডে যায়। তখন সাম্বা ভাস্করকে জিজ্ঞেস করে এত টাকা কোথায় পেল এবং ঠিক তখনই আমরা দেখি ভাস্কর ব্যাংকের ভোল্ট থেকে এই টাকা নিয়েছে। সাম্বা ভয় পেয়ে যায় এবং বলে ভাই এখন পর্যন্ত তুই ইমানদারের সহিত কাজ করে এসেছিস, তবে আজকে যেটা করছিস সেটা যদি জানাজানি হয় তবে এটার জন্য জেল জরিমানাও হতে পারে। তখন ভাস্কর বলে 2 দিন পরে বাবাকে হাসপাতালে চেক আপে নিয়ে যেতে হবে, 1 সপ্তাহ পরে বাচ্চার স্কুলের ফিস দিতে হবে, আমার স্কুটারটা পর্যন্ত নিয়ে গিয়েছে, অথচ আমার কাছে বাড়ি ফেরার জন্য বাসের টিকিট কাটারও টাকা নেই। আমার কপালই আমার সাথ দিচ্ছে না। একদিনে আজকে আমি অনেক কিছুই হারিয়েছি। এই ঘটনা থেকে ভাস্কর শিক্ষা পেয়েছে ভালো মানুষ হয়ে এই দুনিয়ায় টেকা যাবে না, তাই সে ভিন্ন পথে পা বাড়ায়। সে এবার সব ধরনের রিস্ক নিতে রাজি। এরপর অ্যান্টনিও সাম্বা টাকাটা নিয়ে পোর্টে যায় এবং ভাস্কর বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে সে তার স্ত্রীকে জানায় তার প্রমোশন হয়নি। অ্যান্টনির 2 ঘন্টা পরেই ফিরে আসার কথা ছিল, কিন্তু ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাওয়ার পরও যখন অ্যান্টনি আসছিল না তখন ভাস্কর উল্টোপাল্টা টেনশন করতে শুরু করে। টেনশন করতে করতে ভাস্করের চোখ যখন একটু লেগে এসেছিল ঠিক তখনই ভাস্করের স্ত্রী সুমতি তাকে ডেকে বলে সাম্বা ভাই এসেছে। ভাস্কর ভয়ে ভয়ে এগোতে থাকে, কিন্তু যখন দেখতে পায় অ্যান্টনির হাসি ভরা মুখ তখন ভাস্কর টেনশন মুক্ত হয়ে যায়। অ্যান্টনি তখন ভাস্করকে বলে তাদের 2.5 লাখ টাকার মুনাফা হয়েছে, এই নিন আসল 2 লাখ টাকা, পাশাপাশি 50,000 টাকা লাভের শেয়ার, যেটা আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম। আর হ্যাঁ, আমার উপর ভরসা করার জন্য আপনাকে ধন্যবাদ। তখন ভাস্কর অ্যান্টনিকে জড়িয়ে ধরে বলে আপনাকেও ধন্যবাদ আপনার ওয়াদা পূরণ করার জন্য। লাভের টাকা নিয়ে ভাস্কর ওই রাতে পাটেলের কাছে যায় ও তার স্কুটারটা ছাড়িয়ে নিয়ে আসে। পরের দিন সকালে কেউ আসার আগেই ভাস্কর সেই টাকাটা ঠিকঠাক জায়গা মতো রেখে দেয় এবং রেজিস্টারে আগের দিন যে 2 লাখ টাকা কম এন্ট্রি করেছিল সেই 2 লাখ টাকা পরের দিন বেশি করে লিখে ব্যালেন্স ঠিক করে রাখে। আর এরপর থেকেই ভাস্করের জীবনে একটা বড় পরিবর্তন আসতে শুরু করে।
ভাস্কর অ্যান্টনির কাছে শুনেছিল ইন্ডিয়াতে টিভির প্রচুর চাহিদা, এখানে যে টিভির দাম 40,000 টাকা, মালয়েশিয়াতে সেটার দাম 12,000 টাকা, যদি অর্ডার বড় হয় তাহলে সেটা 8,000 টাকাতেও পাওয়া যায়। তাহলে এই টিভিগুলো ইন্ডিয়াতে এসে এত দাম হয় কি করে? কারণ ইন্ডিয়ায় আনার সময় ট্যাক্সের জন্য টিভির দাম বেড়ে যায়। অ্যান্টনির এই আইডিয়া অনুযায়ী ভাস্কর নিয়মিতভাবে ব্যাংকের ভোল্ট থেকে টাকা চুরি করে অ্যান্টনিকে দিতে থাকে, আর পরের দিন সেই টাকা আবার ভোল্টের জায়গা মতো রেখে দেয়। ভাস্করের এই চুরি কেউ কখনো ধরতেও পারে না, যার ফলে সে অল্প দিনের মধ্যেই তার সকল ঋণ পরিশোধ করে ফেলে। একদিন রাতে ভাস্করের স্ত্রী তাকে জিজ্ঞেস করে, তুমি এত টাকা কোথায় পাচ্ছ? তখন ভাস্কর তাকে বলে, আমার এক বন্ধুর সঙ্গে আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করেছি এবং টাকা আমি ব্যাংক থেকে নিয়েছি। ভাস্করের স্ত্রী সেটা বিশ্বাস করে এবং খুব খুশি হয়ে যায়। এরপর ভাস্কর সুমতিকে কিছু টাকা দেয় এবং বলে, এটা দিয়ে তুমি গয়না কেনো। তখন সুমতি বলে, এটা দিয়ে তারা তাদের ছেলের জন্মদিন খুব ধুমধাম করে পালন করবে। তারপর তারা তাদের সকল আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেয় এবং একটি পার্টির আয়োজন করে। সেই পার্টিতে অ্যান্টনিও এসেছিল। সাম্বা, ভাস্কর এবং অ্যান্টনি একটি টেবিলে বসে গল্প করছিল। সে সময় অ্যান্টনি ভাস্করকে বলে সে আমেরিকাতে চলে যাবে তার ছেলের কাছে। তার জীবনের যত পুঁজি ছিল সব ছেলের পড়াশোনার জন্য সে খরচ করে ফেলেছে, তাই সে আমেরিকাতে যাওয়ার আগে একটা বড় পুঁজি নিয়ে যেতে চায়, যাতে আমেরিকাতে গিয়ে সে একটা বিজনেস করতে পারে। এরপর অ্যান্টনি ভাস্করকে একটি প্রস্তাব দেয়। সে তাকে বলে, আগামী শনিবার দুবাই থেকে 3টা ফরেন গাড়ি আসছে, যার মূল্য প্রায় 10 লাখ টাকা। সে বিজয়কে জানায় তারা যদি 10 লাখ টাকা দিয়ে গাড়িগুলো কিনতে পারে তাহলে সেগুলো বিক্রি করে তারা দ্বিগুণ নয় বরং 6 গুণ লাভ করতে পারবে। অ্যান্টনি ভাস্করকে বলে, এই 10 লাখ টাকার যত প্রফিট হবে আমরা সমান সমান ভাগ করে নেব। কিন্তু তখন ভাস্কর বলে, 10 লাখ টাকা ভর থেকে নেওয়া তো আর মুখের কথা নয়, তাই এটা পসিবল না। অ্যান্টনি বলে, আচ্ছা আমাকে জানিও। এই বলেই সে চলে যায়। পার্টি শেষ করে রাতে ভাস্কর ঘরে গিয়ে তার ছেলেকে জিজ্ঞেস করে, পার্টি কেমন হয়েছিল? তুমি কি পার্টিতে এনজয় করেছো? তখন তার ছেলে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। এটি বলেই কার্তিক কাঁদতে শুরু করে আর বলে, আমার বন্ধুরা আমাকে সব সময় বলতো আমি নাকি তাদের জন্মদিনের অনুষ্ঠানে ফ্রি খেতে যাই, আমি কখনো তাদেরকে দাওয়াত দেই না, কিন্তু আজকের জন্মদিনের অনুষ্ঠানের পর আমার বন্ধুরা কেউ আর আমাকে এই কথা শোনাতে পারবে না। আমি যখন নানু বাসায় যাই সেখানে অরুণ আমাকে সবসময় বলতো, তুই একটা শার্টই পরে আসিস কেন? তোর বাবা মা কি তোকে শার্ট কিনে দেয় না? আজকে আমাকে কোট পরতে দেখে তার মুখই বন্ধ হয়ে গিয়েছে। ছেলের এরকম আনন্দ দেখে ভাস্কর চিন্তা করে এদের খুশি রাখা তার দায়িত্ব। তাই সে রাতেই অ্যান্টনিকে ফোন দেয় এবং সে বলে এই কাজটি সে করবে। শনিবার বিকেলের মধ্যে টাকার ব্যবস্থা হয়ে যাবে। শনিবার সকালে ভাস্কর একটি বড় ব্রিফকেস নিয়ে ব্যাংকে যায়। তার হাতে ব্রিফকেস দেখে ব্যাংকের সবাই তাকে জিজ্ঞেস করলে ভাস্কর বলে সে বিকেলে শহরের বাইরে যাবে, তাই ব্রিফকেস নিয়ে এসেছে। তারা সেখানে অপেক্ষা করছিল কখন অফিস খালি হবে, কিন্তু ভাস্করের বস নারায়ণ স্যার তার সামনে থেকে যাচ্ছিলই না। তখন ভাস্কর ও সাম্বা মিলে একটি প্ল্যান করে। সাম্বা নারায়ণ স্যারকে ফোন দিয়ে তার মেয়ের বিয়ের সম্পর্কে আলাপ করতে থাকে। নারায়ণ স্যার যখন ফোনে কথা বলতে ব্যস্ত তখনই ভাস্কর ক্যাশ কাউন্টার থেকে 10 লাখ টাকা তার ব্রিফকেসে ভরে নেয়। এরপর আমরা দেখি তারা সেই টাকা নিয়ে ওই গাড়িগুলো কিনে নিয়ে আসে, কিন্তু তারা যখন গাড়িগুলো বিক্রি করতে যায় তখন আসে আরেক বিপদ। তারা সেই গাড়িগুলো যার কাছে বিক্রি করবে তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, যার ফলে তারা সেই গাড়িগুলো ওই লোকের কাছে বিক্রি করতে পারবে না। এদিকে আগামীকাল রবিবার, ব্যাংক বন্ধ, কিন্তু পরের দিন সোমবার ভাস্করকে ব্যাংকে সেই 10 লাখ টাকা পুনরায় জমা করে রাখতে হবে। এরপর ভাস্কর অ্যান্টনিকে বলে, এই গাড়িগুলো নেয়ার কি আর কোনো লোক নেই? তখন অ্যান্টনি খোঁজ নিয়ে দেখে গোয়াতে একজন রিসর্ট মালিক আছে যিনি এই গাড়িগুলো নিতে আগ্রহী। তখন ভাস্কর তার স্ত্রীকে ফোন দিয়ে বলে, আমাকে আজ রাতে এমার্জেন্সি গোয়া যেতে হবে। এরপর আমরা দেখি তারা গাড়িতে সরকারি নাম্বার প্লেট লাগিয়ে গোয়ার উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় চেকপোস্টে তাদেরকে তল্লাশি করা হয় এবং সেখানে সাম্বাকে একজন পুলিশ অফিসার থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। ঠিক তখনই সাম্বা বলে গাড়িতে ভিআইপি আছে এবং আমরা দেখি গাড়ি থেকে একজন নেমে আসে। মূলত এই ব্যক্তিগুলো হচ্ছে ভিক্ষুক। এখানে ভাস্কর একটি প্ল্যান সাজিয়েছিল, গাড়িতে যদি সরকারি নাম্বার প্লেট থাকে তাহলে সরকারি একজন ব্যক্তি অবশ্যই থাকতে হবে। তাই তারা 3জন ভিক্ষুককে মন্ত্রী সাজিয়ে সেই গাড়িতে বসিয়েছিল। কথাবার্তার এক পর্যায়ে পুলিশ যখন তাদেরকে সন্দেহ করতে শুরু করে ঠিক তখনই আরেকটি গাড়ি থেকে একটি মেয়ে নেমে আসে। এই মেয়েটি হচ্ছে একজন ড্যান্সার। সে এসে তাদেরকে তার কথার প্যাচে ফেলিয়ে এক পর্যায়ে পুলিশদের তাদের কাছে মাফ চাওয়াতে বাধ্য করে। তখন সে পুলিশ ইন্সপেক্টর ভাস্করকে বলে তাকে বাঁচাতে। তখন ভাস্কর বলে, আচ্ছা বিষয়টা আমি হ্যান্ডেল করে নেব, তবে গোয়া চেকপোস্টে ফোন করে জানিয়ে দেবেন যেন আমাদের গাড়িগুলো তারা না আটকায়। তারপর গোয়াতে গিয়ে তারা সেই গাড়িগুলো 20 লাখ টাকায় বিক্রি করে, যেখানে 10 লাখ টাকায় তাদের প্রফিট হয়। যেহেতু 10 লাখ টাকায় তাদের প্রফিট হয়েছিল তাই ভাস্কর সেই লোকগুলো এবং ওই মেয়েটিকে কিছু মোটা অঙ্কের টাকা দেয় এবং বাকি টাকা সাম্বা ও ভাস্কর ভাগ করে নেয়। এরপর পরের দিন সকাল
সকালে তারা অ্যান্টনিকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়েই ভাস্কর তার সেই ব্রিফকেসে টাকাগুলো ভরে উপরে কাপড় দিয়ে ঢেকে দেয়। এরপর ভাস্কর ব্যাংকে যায়। সেখানে গিয়ে সে দেখে বাইরে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। পুলিশকে দেখেই ভাস্কর টেনশনে পড়ে যায়। সে মনে করছিল তার ভর থেকে টাকা নেওয়ার বিষয়টা হয়তোবা পুলিশ জেনে গিয়েছে। ভয়ে ভয়ে ব্যাংকে ঢোকার পর সে জানতে পারে পুলিশ মূলত তার জন্য আসেনি। তার অফিসের বড় দুই কর্মকর্তা লোন দেওয়ার বিনিময়ে মানুষের কাছে পার্সেন্টেজ নিত এবং এই স্ক্যামের জন্যই তাদের ধরতে পুলিশ এসেছে। এটি শুনে ভাস্করের মনে একটু শান্তি আসে। এরপর ভাস্কর তার চেয়ারে বসেছিল, ঠিক তখনই তার জিএম স্যার এসে তাকে জিজ্ঞেস করে এই ব্রিফকেসটা কিসের। ভাস্কর বলে, আমি শহরের বাইরে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে সরাসরি ব্যাংকে এসেছি, তাই এটি আমার সাথে। তখন জিএম স্যার তাকে ব্রিফকেসটা খুলতে বলে। ভাস্কর যেই ব্রিফকেসটা খুললো ঠিক তখনই আমরা দেখি ব্যাংকে প্রবেশ করেই ভাস্কর ব্রিফকেস থেকে টাকাগুলো বের করে তার সামনে থাকা আরেকটি ভল্টে রেখে দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি ভাস্কর সাম্বাকে বলছিল সে আর এই দুর্নীতির কাজ করতে চায় না, সে এগুলো বাদ দিতে চায়। কিন্তু সাম্বা এগুলো চালিয়ে যেতে চায় এবং সে বাদ দিতে চায় না। তাই পরের দিন সে তার পিয়নের চাকরি থেকে অব্যাহতি নেয় এবং পরবর্তীতে সে যতগুলো টাকা জমিয়েছিল তার মাধ্যমে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করে। অপরদিকে ভাস্কর তার জমানো 6 লাখ টাকা তার পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্য সমানভাবে ভাগ করে রাখে। ঠিক তখনই ভাস্কর খবর পায় তার ভাই লন্ডনে একটি বড় কলেজে সিট পেয়েছে আর সেখানে ভর্তি হতে 6 লাখ টাকা লাগবে। তখন সে সেই টাকাগুলো দিয়ে তার ভাইকে বিদেশে পাঠিয়ে দেয়। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখি ভাস্কর প্রতিদিনের মতোই তার অফিসে যায়। অফিসের সামনে গিয়ে সে সেই মারুতি 800 গাড়িটা দাঁড়িয়ে থাকতে দেখে। দারোয়ানকে জিজ্ঞেস করলে দারোয়ান তাকে বলে আসলে হিমাংশু স্যারের সেই গাড়িটি আবারও ফেরত আনা হয়েছে। এরপর ব্যাংকে প্রবেশ করে ভাস্কর জানতে পারে ব্যাংকের চেয়ারম্যান তাকে ডেকে পাঠিয়েছে। সে যখন চেয়ারম্যানের কাছে যায়, চেয়ারম্যান তাকে বলে, তোমার বিষয়ে অনেক শুনেছি, তুমি অনেক পরিশ্রমী একজন ব্যক্তি। আমার এত বছর ব্যাংকিং জীবনে কোথাও জুনিয়র লেভেল থেকে সিনিয়র ম্যানেজমেন্ট লেভেলে প্রমোশন হতে দেখিনি। কথা বলে তিনি ভাস্করকে বলেন, কংগ্রাচুলেশন মিস্টার ভাস্কর, আপনি বোম্বের কোলাবা ব্রাঞ্চের মুগদা ব্যাংকের এজিএম পোস্টে নিযুক্ত হয়েছেন। এবং সেই সাথে বাহিরে দাঁড়িয়ে থাকা গাড়িটিও ভাস্করকে দিয়ে দেওয়া হয়। এরপর আমাদের পুনরায় বর্তমানে ফিরিয়ে আনা হয় এবং আমরা দেখি সিবিআই ইন্সপেক্টর লক্ষণ রাও ব্যাংক স্টেটমেন্ট দেখছিল এবং সে এমন কিছু দেখে যেটা দেখে তার চোখ কপালে উঠে যায়। ব্যাংক অ্যাকাউন্টে 100 কোটি টাকা দেখতে পায়। এটি দেখে সে পুরোপুরি চমকে যায়। সে জিজ্ঞেস করে একজন সাধারণ ব্যাংক এমপ্লয়ি যার বেতন মাত্র 19,500 টাকা তার ব্যাংকে এত টাকা কি করে। এরপর আমাদের পুনরায় অতীতে নিয়ে যাওয়া হয় এবং আমরা দেখি ভাস্কর প্রমোশন পেয়ে তার বেতন 6,000 থেকে 19,500 টাকা হয়ে যায় এবং সেই সাথে ভাস্করের চেয়ারম্যান তাকে বলে হর্ষদ মেহরা নামক তাদের একজন স্পেশাল ক্লায়েন্ট রয়েছে, তার ব্যাপারে একটু সতর্ক থাকতে, তার দিকে একটু বিশেষ খেয়াল রাখার জন্য বলা হয়। এর পরের দিন আমরা দেখি ভাস্করের কাছে সুরাজ নামের একজন ব্যক্তি আসে। সে এসে তাকে কিছু বিয়ারের কাগজ দেয়। আপনাদেরকে জানিয়ে রাখি, বিয়ার হচ্ছে ব্যাংক রিসিট, অর্থাৎ ব্যাংক যেভাবে সাধারণ মানুষকে লোন প্রদান করে ঠিক একইভাবে এক ব্যাংক আরেক ব্যাংককেও লোন প্রদান করতে পারে। কিন্তু রিজার্ভ ব্যাংকের রুল অনুযায়ী এটি একটি বেআইনি কাজ, যার কারণে একজন ব্রোকারের প্রয়োজন হয়, তার মাধ্যমে টাকাটি আদান প্রদান হয়। অর্থাৎ আমরা যে হর্ষদ মেহরা নামের ব্যক্তির কথা শুনছি, সে মুগদা ব্যাংক এবং কাটারি ব্যাংকের মাঝে ব্রোকার হিসেবে কাজ করে। মুগদা ব্যাংক কাটারি ব্যাংককে যে লোনটি দিবে সেটি তারা সরাসরি কাটারি ব্যাংকে না দিয়ে হর্ষদ মেহরার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। হর্ষদ মেহরা পরবর্তীতে সেই টাকাটা কাটারি ব্যাংকে ট্রান্সফার করে দেয়। একই নিয়মে তারা সেই টাকাটা শোধ করে আর এর মাঝে হর্ষদ মেহরা 0.001% কমিশন পায়। সুরাজ ভাস্করকে কাগজগুলো দেওয়ার পর ভাস্কর সেটি দেখে সুরাজকে 2 সপ্তাহ সময় দেন লোন পরিশোধ করার জন্য। তখন সুরাজ বলে 2 সপ্তাহের অল্প কিছুদিন দেরিও হতে পারে। একথা বলে সে ভাস্করকে একটি ঘড়ি গিফট করতে চায়, কিন্তু ভাস্কর সেটি নেয় না এবং স্ট্রিক্টলি বলে দেয় ঠিক 2 সপ্তাহের মধ্যেই যেন লোন পরিশোধ হয়ে যায়। এরপর আমরা দেখি একদিন ভাস্কর হর্ষদ মেহরার ব্যাংক স্টেটমেন্ট চেক করছিল। চেক করার সময় ভাস্কর খেয়াল করে যে টাকাগুলো তারা হার্ষার অ্যাকাউন্টে পাঠাচ্ছে, পরবর্তীতে হার্ষা ওই টাকাগুলো কাটারি ব্যাংকে না পাঠিয়ে গ্রোহাই নামের একটি কোম্পানির অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে এবং যতবারই তারা হার্ষার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে ততবারই হার্ষা ওই টাকাগুলো গ্রোহাই কোম্পানিতে পাঠিয়েছে, কাটারি ব্যাংকে নয়। এই বিষয়টা খেয়াল করে ভাস্কর চমকে যায় এবং এ বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য সে কাটারি ব্যাংকের এজিএম এর সঙ্গে দেখা করতে যায়। কিন্তু সেখানে কাটারি ব্যাংকের এজিএম এর কথা শুনে ভাস্কর বুঝতে পারে সে হর্ষদ মেহরার কাছে টাকা খেয়েছে এই ইলিগেল কাজটি করার জন্য
এরপর ভাস্কর খোঁজখবর নিয়ে জানতে পারে হর্ষদ মেহরা শেয়ার বাজারে টাকা লাগায়। সে প্রথমে কোনো একটা কোম্পানির সব শেয়ার কিনে নেয়, তারপর তার লোকদের দিয়ে সেই শেয়ারগুলো বেশি দামে কেনায়। পরবর্তীতে যখন মার্কেটে সেই কোম্পানির শেয়ারগুলোর দাম বেড়ে যায়, তখন সে সবগুলো শেয়ার একসাথে বিক্রি করে দেয়। এভাবেই হর্ষদ মেহরা কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। এরপর ভাস্কর যখন এই বিষয়গুলো তার চেয়ারম্যান স্যারকে জানাবে বলে ভাবছিল, ঠিক তখনই তার মাথায় আসে সে যদি এই কথাগুলো তার চেয়ারম্যান স্যারকে জানায় তাহলে তার কোনো লাভ হবে না। তাই সে একটি পরিকল্পনা করে এবং আমরা দেখি ভাস্কর সুরজের সঙ্গে দেখা করতে যায়। সেখানে ভাস্কর সুরজকে একটি প্রস্তাব দেয়। সে বলে তারা যে বিয়ারের কাগজগুলো ভাস্করের কাছে সাইন করাতে নিয়ে আসবে তার 1% কমিশন ভাস্করকে দিতে হবে এবং সেটি ক্যাশে দিতে হবে, এবং যেই শেয়ার মার্কেটে তারা টাকা লাগায় সেই মার্কেটের আপডাউনের খবর একদিন আগে ভাস্করকে জানাতে হবে। সুরাজ ভাস্করের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি সুরাজ ভাস্করকে তার লাভের 25 লাখ টাকা দেয়। ভাস্কর সরাসরি এই টাকাটা ব্যাংকে নিয়ে গিয়ে ডিপোজিট করতে পারবে না, কারণ এটি ব্ল্যাক মানি। তাই সে একটি নাটক সাজায়। অ্যান্টনির সাথে ব্যবসা করার সময় ভাস্কর আনোয়ার নামক একটি ছেলের সঙ্গে পরিচিত হয়েছিল। সে ওই ছেলেটির সাহায্যে লটারি জেতার একটি অভিনয় করে, সবাইকে জানায় যে সে লটারিতে 25 লাখ টাকা জিতেছে। এরপর ভাস্কর একটি ট্রেডিং অ্যাকাউন্ট খোলে এবং সেখানে প্রতিনিয়ত সুরাজের দেওয়া ইনফরমেশন অনুযায়ী সে টাকা লাগাতে থাকে, এবং এর মাধ্যমে অল্প কিছুদিনের মধ্যেই ভাস্কর কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। তার লাইফস্টাইল পরিবর্তন হয়ে যায়। সে বেশি বেশি টাকা খরচ করতে শুরু করে। এরপর বর্তমানে নিয়ে আসা হয় এবং আমরা দেখি লক্ষণরাও ভাস্করের অ্যাকাউন্ট চেক করার সময় সে খেয়াল করে যে ভাস্কর একদিনেই 70 লাখ টাকা খরচ করে ফেলেছে। তখন সে ভাস্করকে জিজ্ঞেস করে যে একদিনে 70 লাখ টাকা সে কিভাবে খরচ করলো। তখন পুনরায় আমাদের অতীতের কাহিনী দেখানো হয় এবং আমরা দেখি ভাস্করের বোনের বিয়ে ঠিক হয়েছিল, তো বিয়ের শপিং করতে তারা একটি দোকানে যায়। ভাস্কর এবং তার পরিবারের লোকজনকে দেখে সাধারণ মধ্যবিত্ত মনে হচ্ছিল, তাই দোকানের মালিক এবং কর্মচারী কেউ তাদের তেমন পাত্তা দিচ্ছিল না, বেশ অসম্মানও করছিল। এই ব্যাপারটা ভাস্করের ইগোতে লেগে যায় এবং ঠিক তখনই ভাস্কর সে দোকান থেকে বের হয়ে সোজা ব্যাংকে যায়। সেখানে গিয়ে সে সবগুলো টাকা তুলে সবার প্রথমে একটি বড় গাড়ি কেনে এবং ভালো জামা কাপড় কিনে পুনরায় সেই দোকানেই যায়। সেখানে গিয়ে সে ওই দোকানের সমস্ত দামি গহনা কিনে নেয়। আগের বার যারা ভাস্করের সাথে ঠিকমতো কথাও বলছিল না, এবার তারা স্যার স্যার বলে তালই পাচ্ছিল না, আর মূলত এভাবেই ভাস্কর তার টাকাগুলো খরচ করে ফেলে। এরপর ভাস্কর সুরাজের কাছ থেকে পাওয়া কমিশনের কালো টাকা নিয়ে আবারও আনোয়ারের কাছে যায়। আনোয়ার বলে 3 মাসে পরপর 2 বার লটারি জিতলে ইনকাম ট্যাক্স ঝামেলা করতে পারে, তাই তারা ব্ল্যাক মানি হোয়াইট করার আরো একটি পদ্ধতি বের করে, সেটা হচ্ছে মানি লন্ডারিং। অর্থাৎ তারা এই টাকাগুলো নিজেদের লোক দিয়ে দেশের বাহিরে পাঠিয়ে দেবে। এরপর বাহিরের দেশ থেকে বিভিন্ন অর্ডার পারচেজের মাধ্যমে তারা টাকাগুলো আবার তাদের কাছে নিয়ে আসবে, কিন্তু এর জন্য একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রয়োজন। ভাস্করের স্ত্রীর যেহেতু অনেক দিনের শখ একটি ফুড বিজনেস চালু করার, তাই ভাস্কর তাকে একটি ফুড স্টল বানিয়ে দেয় এবং সেখানে আনোয়ার ক্যাশিয়ার হিসেবে নিযুক্ত থাকে, যাতে ভাস্করের এই ব্ল্যাক মানির ব্যাপারটা তার স্ত্রী সুমতি জানতে না পারে। আর এভাবেই ভাস্কর কোটি কোটি টাকা কামাতে শুরু করে। টাকা বাড়ার পাশাপাশি অপরদিকে ভাস্করের কথাবার্তার ধরনও পরিবর্তন হয়। তার কথাবার্তায় অহংকারের ছায়া প্রকাশ পায়। সে কথায় কথায় মানুষের সাথে খারাপ ব্যবহার করত এবং টাকার গরম দেখাতো। এমন একটা পরিস্থিতি এসেছিল যেন সে সবকিছু টাকা দিয়ে বিবেচনা করত। ভাস্করের স্ত্রী সুমতি এই বিষয়টি খেয়াল করে। সে ভাস্করকে বলে সে আর আগের মতো নেই, তার ভিতরে অহংকার ও টাকার গরম তাকে দিন দিন অমানুষ বানিয়ে ফেলছে। আর এ নিয়ে তাদের মাঝে কিছু ঝগড়াঝাটিও হয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমানে দেখানো হয় এবং আমরা দেখি ভাস্কর লক্ষণরাওকে বলছে তার এই টাকার গরম বেশি দিন থাকেনি, সে একটি উচিত শিক্ষা পেয়ে গিয়েছিল। তখন লক্ষণরাও ভাস্করকে জিজ্ঞেস করে যে এমন কি হয়েছিল যে তোমার এই টাকার গরম একদম শান্ত হয়ে গেল এবং কখন তুমি তোমার স্ত্রীর সেই ফুড স্টলটা বন্ধ করে ফেলেছিলে। এরপর আমাদের অতীতের কাহিনী দেখানো হয়। কাটারি ব্যাংকের এজিএম হরিহরন ভাস্করের সাথে দেখা করতে আসে কোনো একটা কাজে। ওই সময় ভাস্কর হর্ষদ মেহতার বিয়ারের কাগজগুলোতে সিগনেচার করছিল। কথায় কথায় ভাস্কর হরিহরনকে বলে এতগুলো বিয়ার মেনটেন করতে তার খুবই কষ্ট হয়। তখন হরিহরন ভাস্করকে বলে 1-2 কোটি টাকারই তো ব্যাপার, এ আর তেমন কি। তখন ভাস্কর বলে কি বলছেন, 1-2 কোটি টাকা কেন, আমি তো 90 কোটি টাকার বিয়ার সিগনেচার করছি, আরো কিছু বাকি আছে, সেগুলো মিলিয়ে দিলে প্রায় 100 কোটি টাকা হয়ে যাবে। তখন হরিহরন চমকে গিয়ে বলে কি, আমি তো সর্বোচ্চ 9 কোটি টাকার উপরে বিয়ার সিগনেচার করিনি। তখনই তারা দুজন বুঝতে পারে তাদের ব্যাংকের নাম করে অনেক বড় স্ক্যাম হচ্ছে। হর্ষদ মেহতা কাটারি ব্যাংকের নামে সিগনেচার ও সিল নকল করে মুগদা ব্যাংকের থেকে 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই কথা যদি বাহিরে জানাজানি হয় তাহলে সবার আগে হরিহরন এবং ভাস্করের নামই আসবে। এত বড় একটা অ্যামাউন্ট, এই কথা যদি সবাই জেনে যায় তাহলে শেয়ার মার্কেট কোলাপস হয়ে যাবে, ইন্ডিয়ার ইকোনমি একদম ভেঙে পড়বে। ঠিক তখনই হরিহরন সেখানে স্ট্রোক করে মাটিতে
মাটিতে পড়ে যায়। ভাস্কর তাকে হাসপাতালে নিয়ে গেলে সে সেখানেই মারা যায়। তখন সুরজ সেখানে আসে। ভাস্কর সুরজকে হুমকি দিয়ে বলে যত দ্রুত সম্ভব তার ব্যাংকের টাকা শোধ করতে। হরিহরনের মৃত্যুতে ভাস্কর খুবই আতঙ্কিত হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি ভাস্করের বন্ধু সাম্বাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, কারণ সে স্মাগলিং এর কাজ করছিল। পরে ভাস্কর পুলিশ স্টেশনে গিয়ে সাম্বাকে ছাড়িয়ে নিয়ে আসে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি ভাস্কর তার ফ্যামিলি সহ তার শ্বশুর বাড়িতে গিয়েছে। সেখানে ভাস্করের শালা ব্যবসায় লস করেছে, তাই সে ভাস্করের কাছে কিছু টাকা ধার চাচ্ছিল। অপরদিকে সুমতির মা সুমতিকে ভাস্করের বিরুদ্ধে খারাপ কথা বলছিল। তখন সুমতি রেগে গিয়ে ভাস্কর ও কার্তিককে নিয়ে সেখান থেকে চলে যায়। বাড়িতে গিয়ে সুমতি তার ফুড স্টল ভাঙতে শুরু করে এবং ভাস্করকে বলতে থাকে তুমি টাকার নেশায় পাগল হয়ে গেছো। মা আমার সঙ্গে ঝগড়া করেছে, আমি এর জন্য কষ্ট পাচ্ছি না, আমি কষ্ট পাচ্ছি তুমি পরিবর্তন হয়ে গেছো। সে বলে আমি আমার পুরনো ভাস্করকে ফিরে পেতে চাই। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি ভাস্করের বাবা তাকে তার ঘরে ডাকছিল। এটা দেখে ভাস্কর একটু অবাক হয়ে যায়, কারণ তার বাবা তাদের সঙ্গে খুব বেশি একটা কথা বলতো না। ভাস্করের বাবা তাকে ডেকে নিয়ে গিয়ে তাকে বলে তুই যেগুলো করছিস সেগুলো আমি বুঝতে পেরেছি, এটি খুবই ভয়ঙ্কর একটি খেলা। আমি বুঝতে পেরেছি তুই মানি লন্ডারিং এর কাজ করছিস। একটা সময় ছিল যখন টাকা তোর খুব প্রয়োজন ছিল, কিন্তু এখন টাকা কামাই করা তোর নেশা হয়ে গেছে। ভাস্করের বাবা তাকে আরো বলে আমরা পরিবারের জন্য শুরু তো করি, কিন্তু কপাল দোষে অনেক সময় নিজেদের পরিবারকেই আমরা হারিয়ে ফেলি। তাই সময় থাকতেই বেশি বাড়াবাড়ি না করে বন্ধ করে দেওয়া উচিত। কথা শুনে ভাস্কর বুঝতে পারে তার এখন থেমে যাওয়া উচিত। এই কথাগুলো রুমের বাইরে দাঁড়িয়ে থাকা ভাস্করের স্ত্রী সুমতি শুনে ফেলে। এরপর ভাস্কর তার সমস্ত শেয়ার বিক্রি করে দেয় এবং হর্ষদ মেহতার বিয়ারে সাইন করা বন্ধ করে দেয়। সে জিএম এবং চেয়ারম্যান স্যারের নির্দেশও অমান্য করে নিজের সিদ্ধান্তে অটল থাকে। তার মধ্যে থাকা অসৎ জিনিসগুলো আস্তে আস্তে সরে যেতে থাকে। এর মাঝে ভাস্কর তার ভাইকে আমেরিকাতে একটি বাড়ি কিনতে বলে। অপরদিকে ব্যান্ডরাতে থাকা তার একটি ফ্ল্যাট এবং তাদের বাড়ির সকল কাগজপত্র সে তার বোনকে দিয়ে দেয় এবং তার শালাকেও সে 50 লাখ টাকা দেয়। পাশাপাশি তার শালাকে সে বলে সেই টাকা তাকে আর ফেরত দিতে হবে না, তবে এর বিনিময়ে তার লাভের 10% শেয়ার যেন সে সাম্বাকে দেয়। ভাস্কর যাদের সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের কাছে আবারও ক্ষমা চেয়ে সম্পর্ক ঠিকঠাক করে নিতে শুরু করে। সে তার মারুতি 800 গাড়িটি তার অফিসের কর্মকর্তা নারায়ণ স্যারকে দিয়ে দেয় এবং তার স্কুটারটাও সে পাটেল ভাইকে দিয়ে দেয় এবং তার কাছে ক্ষমা চায়। হর্ষদ মেহরার বিয়ার অ্যাপ্রুভ না করায় জিএম স্যার ভাস্করকে ডেকে জিজ্ঞেস করে সে কেন এখনো বিয়ার ক্লিয়ার করেনি। ভাস্কর তখন বলে তাদের পেন্ডিং অ্যামাউন্ট অনেক বেশি জমা হয়ে গেছে, তারা সেগুলো ক্লিয়ার না করা পর্যন্ত নতুন বিয়ার অ্যাপ্রুভ করা হবে না। তখন জিএম স্যার তাকে বলে তারা একটু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, তুমি তাদের বিয়ারগুলো অ্যাপ্রুভ করে দাও। কিন্তু ভাস্কর বলে সে এটি করতে পারবে না। কথাবার্তার এক পর্যায়ে ভাস্কর তার রেজিগনেশন লেটার এইচআর ডিপার্টমেন্টে জমা দেয় এবং সবাইকে বলে এই ব্যাংক আমাকে অনেক কিছু দিয়েছে, আমি এই ব্যাংকের সঙ্গে বেইমানি করতে পারবো না। কথা বলে সবার কাছে ক্ষমা চেয়ে ভাস্কর সেখান থেকে চলে যায়। এরপর আমাদের পুনরায় বর্তমানের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখি এই সমস্ত বিষয়ে লক্ষণরাও জানতে পেরে ভাস্করকে বলে তুমি খুব চালাকির সহিত সকল কাজ সম্পূর্ণ করেছো, তবে একটি বিষয়ে তোমাকে আমরা ফাঁসাতে পারি। তোমার এবং তোমার স্ত্রীর ব্যাংক স্টেটমেন্ট একত্রিত করে ইডি ডিপার্টমেন্টকে পাঠালে তারা তোমার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে, আর সেই অ্যাকাউন্ট পুনরায় চালু করতে হলে তোমাকে এক অফিস থেকে আরেক অফিস সারা জীবন দৌড়াতে হবে। কথা বলে লক্ষণরাও ভাস্করকে ভয় দেখাতে থাকে। লক্ষণরাও তখন ভাস্করকে একটি প্রস্তাব দেয়। সে তাকে বলে গ্রোহাই কোম্পানির নামে একটি চেক তৈরি করতে 100 কোটি টাকার। পরবর্তীতে হাসা সেই টাকা ব্যাংকে ট্রান্সফার করে দেবে এবং যখন তদন্ত হবে তখন দেখা যাবে ব্যাংকের টাকা ব্যাংকেই রয়েছে। এই কথা শুনে ভাস্কর বুঝে যায় এই সিবিআই অফিসারও তার ব্যাংকের এজিএম ও চেয়ারম্যান সবাই মিলিত হয়ে আছে। ভাস্কর আরো জানতে পারে ব্যাংকের এই সকল গন্ডগোলের পেছনে আর কেউ নয়, বরং তার ব্যাংকের চেয়ারম্যান ও এজিএম সকলে একত্রিতভাবে দায়ী। এরপর ভাস্কর তার পরিবারের কথা চিন্তা করে চেক বইয়ে সাইন করে দেয়। তখন ভাস্করের চেয়ারম্যান তাকে জিজ্ঞেস করে তোর কি খারাপ লাগেনি? ভাস্কর তখন বলে এরকম একটা দিন আসবে, আমার বাবা আমাকে আগেই বলেছিল, তাই আমি আগে থেকেই প্রস্তুত হয়েছিলাম। টাকা গিয়েছে তো কি হয়েছে, কষ্ট করে আবার ইনকাম করে নেব। কথা বলে ভাস্কর সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি তারা যখন ভাস্করের সাইন করা সেই চেকগুলো ব্যাংকে জমা করতে যায় তখন তারা জানতে পারে ভাস্কর গত 10 দিন আগে তার ব্যাংক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে ফেলেছিল এবং ডিঅ্যাক্টিভেট করার পূর্বে সে তার ব্যাংকে থাকা সকল টাকা তুলে নিয়ে গিয়েছে। কথা শুনেই ব্যাংকের এজিএম ভাস্করের অ্যাকাউন্ট চেক করে এবং দেখে
সেটি অ্যাক্টিভ রয়েছে। তখন একজন বলে কম্পিউটারে মাসিক হিসাব কমপ্লিট না হওয়ায় এখনো ভাস্করের অ্যাকাউন্ট অ্যাক্টিভ দেখাচ্ছে। এরপর সেই এজিএম সবাইকে বিষয়টি জানায় এবং সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। এরপর আমরা দেখি ভাস্কর তার পরিবারের সঙ্গে আমেরিকাতে চলে যাচ্ছিল। ঠিক তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকের কিছু কাহিনী দেখানো হয়, যেখানে ভাস্করের বাবা তাকে বলছিল আমাদের এই দেশ ছেড়ে চলে যেতে হবে। তখন ভাস্কর আমেরিকায় যাওয়ার সকল কিছু প্রস্তুত করতে থাকে। সে এমবিসিতে গিয়ে ব্রোকারের সঙ্গে কথা বলে এবং 1 কোটি টাকার বিনিময়ে আমেরিকাতে কন্ডিশনাল গ্রিন কার্ড এবং 5 বছর পরে সিটিজেনশিপ পাওয়ার ব্যবস্থা করে আসে। এছাড়াও আমেরিকাতে অ্যান্টনি ছিল, সে অ্যান্টনির সঙ্গে কথা বলে তার সাহায্যে আমেরিকা যাওয়ার সকল কিছু প্রস্তুত করে ফেলে এবং তার ফ্যামিলি সহ সেখানে চলে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি রিজার্ভ ব্যাংক থেকে মুগদা ব্যাংকে ইনকাম ট্যাক্স অফিসার আসে এবং সেখানে তারা 100 কোটি টাকার গন্ডগোল বের করে, যার ফলে সেই ব্যাংকের চেয়ারম্যান এবং জিএম কে গ্রেফতার করা হয়। এছাড়াও সেই সিবিআই অফিসারকেও গ্রেফতার করা হয়। এরপর মুগদা ব্যাংকের সেই জিএম বলে ভাস্কর যদি আমেরিকাতেই চলে যাওয়ার প্ল্যান করেছিল তাহলে আমাদেরকে কেন ফাঁসিয়ে গেল। তখন লক্ষণরাও বলে হার্ষার এই স্ক্যাম যদি বাইরে চলে আসে তাহলে ভাস্কর ফেঁসে যেত, তাই সে সবার সামনে ভালো হওয়ার নাটক করে আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে গেছে এবং যাওয়ার সময় আরবিআইতে গিয়ে এই স্ক্যাম সম্পর্কে জানিয়ে দিয়ে গেছে, যার ফলে আরবিআই এর চোখে ভাস্কর নিরপরাধ হিসেবে প্রমাণিত হয়েছে। এরপর আমরা দেখি ভাস্কর আমেরিকাতে তার ফ্যামিলি নিয়ে সেটেল হয়ে গিয়েছিল এবং এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের এই মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আপনারা কোন মুভিটির এক্সপ্লেনেশন শুনতে চান সেটিও কমেন্টে জানান। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।